স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় 9 বছরের শিশু আয়ুনিকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও লাশ গুমের মামলায় আসামি রুবেলকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারিক মোহাম্মদ সাইফুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় দ্রুত কার্যকর চায় ভুক্তভোগী পরিবার। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। 2023 সালের 21 মার্চ নিখোঁজের 9 দিন পর পাহাড়তলী মুরগির ফার্ম এলাকার একটি ডোবা থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আইনির গলিত মরদেহ উদ্ধার করা হয়। দর্শন চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও লাশ গুমের মামলায় 2.5 বছর পর অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রুবেলকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এই রায় ঘোষণা করেন। এই মামলায় আসামি রুবেলকে 302 ধারায় মৃত্যুদণ্ড এবং 5,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছে। সর্বশেষে এটা পরিপূর্ণরূপে প্রমাণ হয়েছে যে একমাত্র আসামি রুবেল এই ঘটনার জন্য দায়ী। রায় দ্রুত কার্যকর করার দাবি ভুক্তভোগী পরিবারের। তাড়াতাড়ি কার্যকর হয়, এরকম মারমুখ যেন আর কেউ খালি না করে। আমার ভাই হিসেবে হারাইছি আমরা, আর কিছু ভাবে না হারাইছি, আমরা কার্যকর করব এটা চাই। সন্তুষ্ট, আমি খুশি হয়েছি, সন্তুষ্ট, আরো সন্তুষ্ট, কার্যকর হলে আরো খুশি হই। এই মামলায় 24 জনের সাক্ষ্য গ্রহণ শেষে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। রাঙামাটি কাপ্তাই হ্রদে নিখোঁজের 2 দিন পর উপজেলা বিএনপির নেতা মাসুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর 12টায় কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। স্বজনেরা জানায়, গত শনিবার কাপ্তাই থেকে নিত্যপণ্য নিয়ে বিলাইছড়ি উপজেলার বন্যা কবলিত এলাকায় যান মাসুদ। বোটে করে কাপ্তাই গর্জনটিলা এলাকায় পৌঁছালে প্রবল স্রোতে পানিতে পড়ে নিখোঁজ হন তিনি। টানা 2 দিন উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। নোয়াখালী পৌরসভার বিভিন্ন সড়ক ও হাসপাতাল সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে হাজার হাজার রোগী ও পথচারী। এ নিয়ে নোয়াখালী থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, মানুষের দুর্ভোগ কেমন দেখছেন, কি বলছেন তারা? জি ধন্যবাদ রুবা, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি নোয়াখালী। এটি হাসপাতাল সড়ক এবং জেল সড়ক, বিদ্যুৎ সড়ক সহ এটি বিভিন্ন সড়ক। এই সড়কের মধ্যে বিভিন্ন সড়কে এই অফিস আদালত অবস্থিত। আসলে এই সড়কটা গত কয়েকদিনের সামান্য বৃষ্টিতে, আমি আপনাকে একটু দেখাই যে সামান্য বৃষ্টিতে এই সড়কটির বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে এটি খানাখন্দে ভরে গেছে এবং এখান দিয়ে গত 2 বছর থেকে মানুষ চলাচল করতে পারে না। এবং এখান দিয়ে এই সড়ক দিয়ে আমি আপনাকে একটু জানিয়ে রাখি, রিক্সা এবং সিএনজি এগুলো আসতে চায় না, যাত্রীরা কিন্তু বহন করে না। এই সড়ক দিয়ে কিন্তু প্রতিদিনে হাজার হাজার রুগীরা হাসপাতালে যায়, বিদ্যুৎ অফিসে যায়, জেলখানায় যায়, তারা বিভিন্ন সড়ক দিয়ে যায়। কিন্তু এই সড়কটির এতই দুরবস্থা যে এই সড়কটি আসলে সাধারণ মানুষ এখন আর চলাচল করে না। কিন্তু প্রশাসনের, নোয়াখালী পৌরসভার গাফিলতির কারণে আসলে দীর্ঘদিন থেকে এই সড়কটি আসলে বেহাল অবস্থায় পড়ে আছে। আমি এই বিষয়ে নোয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সাথে আমি কথা বলছি। তিনি আমাকে জানিয়েছেন যে এই সড়কটি তারা খুব শীঘ্রই দ্রুত কাজ করবেন এবং রাস্তা যেন সমস্যার সমাধান করা হয় সে বিষয়ে তারা ব্যবস্থা নিয়েছে। আসলে নোয়াখালী পৌরসভায় সামান্য বৃষ্টিতে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়, মানুষের দুর্ভোগের শেষ নাই। আমি একটু কথা বলতে চাই যে একজন পথচারী এবং এলাকার সাথে যে সংক্ষেপে জানতে চাই, এই সড়কের কি অবস্থা আপনার? এই সড়কের দুরবস্থা। এই সড়কে এখান থেকে স্কুল কলেজ আছে, মাদ্রাসা আছে, 1 নম্বর ওয়ার্ড। এই সড়কটি খুব 2 বছর পর্যন্ত কোনো কাজকর্ম না, পৌরসভা এইদিকে নজরে দেয় না। এভাবে এই সড়কের অবস্থা অবস্থা কোনো গানে গোনায় সড়কে ঢুকে না। এবং জেলখানা আছে বা হাসপাতাল রোড বিআরডিসি অফিস, এই সড়কটাই এই অবস্থায় চলে। আপনি শুনছেন যে একজন এলাকাবাসী আসলে তিনি দুর্ভোগের কথা জানিয়েছেন। এই সড়ক দিয়ে খুবই বেহাল অবস্থা। আসলে সব মিলে এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সড়কের বেহাল দশা নিয়ে পিরসি স্টুডিওতে রুবা। সোহাগ, আপনাকে ধন্যবাদ। এদিকে চাঁদপুরেও সড়কের বেহাল অবস্থায় মানুষের দুর্ভোগ চরমে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খোকন কর্মকার। খোকন, মানুষের দুর্ভোগ নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখছেন কিনা, কি বলছে এলাকাবাসী?
চাঁদপুরের চাঁদপুর ফরিদগঞ্জ বাইপাস সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে চাঁদপুরের প্রায় 15 লক্ষ মানুষ চলাচল করে। এই রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় মানুষ কিন্তু চলাচল, যানবাহন চলাচল সবকিছু মিলে কিন্তু একাকার অবস্থা। এখানে প্রতিদিন শত শত যানবাহন এই রোড দিয়ে ফরিদগঞ্জ সহ দক্ষিণ অঞ্চলে সেই লক্ষ্মীপুর, রায়পুর সহ বিভিন্ন দূর দূরান্ত এবং চট্টগ্রাম সহ বিভিন্ন দূর দূরান্তে কিন্তু সাধারণ যাত্রীরা চলাচল করছে। এই রাস্তাটি একমাত্র চলাচলের পথ হয়। এই রাস্তাটি দীর্ঘদিন পরে রোডস এন্ড হাইওয়ে এই কাজ শুরু করলো, অর্থাৎ 7,76,00,000 টাকা ব্যয়ে এই কাজ শুরু করলো। কাজের কিন্তু ধীর গতিতে হয়, একটু সামান্য বৃষ্টি হলেই সেই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আমি দেখাতে চাচ্ছি যে আসলে এই যে যানবাহন যাচ্ছে বড় বড় খানা খন্দক এবং নালা পড়ে যাওয়ায় মানুষ এখানে অনেকেই কিন্তু চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে এবং এর ফলে ভোগান্তিতে পড়ছে পথচারী সহ শত শত যানবাহন। এই রাস্তাটি দ্রুত নির্মাণ কাজ শেষ করার জন্য সেই এলইডি কর্তৃপক্ষের কাছে সাধারণ যাত্রীরা এবং যানবাহনের চালকরা কিন্তু দাবি জানিয়ে আসছেন। যদিও রাস্তাটির ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তার কাজ চলমান রয়েছে, কিন্তু ধীর গতিতে হওয়ায় মানুষ কিন্তু সেই সমস্যা নিয়েই কিন্তু এখানে এই আবেদনগুলি তারা জানিয়ে আসছেন। তারা বলছেন যে এই রাস্তাটি কি আদৌ কি কাজ শেষ হবে না, তাহলে কিভাবে আমরা এই শহর থেকে দূর দূরান্ত এই রাস্তা 2 কিলোমিটার রাস্তা দিয়ে আমরা চলাচল করব। তাদের এই ধরনের অভিযোগ তারা কিন্তু সেই কর্তৃপক্ষের কাছে জানিয়ে আসছেন। তো তারা বলছেন যে রাস্তা যাতে দ্রুত সম্পূর্ণ হয় এবং তারা যাতে দুর্ভোগ। খোকন, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়ি পৌরসভার 2026-27 অর্থ বছরে উন্মুক্ত বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক। সোমবার বিকেলে পৌরসভার হল রুমে পৌর প্রশাসক রুমানা আক্তার এই বাজেট ঘোষণা করেন। এই সময় তিনি 139,37,39,500 টাকার বাজেট ঘোষণা করেন। এই বাজেটে আয় ধরা হয়েছে 40,08,313,800 টাকা। সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে কর্মকর্তা কর্মচারীদের বেতনে। বাজেট অনুষ্ঠানে পৌর কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অডিটোরিয়ামে এই ক্লাবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল AKM ওবায়দুল হক। এ সময় তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণ, চর্চা এবং নতুন প্রজন্মের মধ্যে ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরির লক্ষ্যে এই ভাষা শিক্ষা ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগ পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশেও ইতিবাচক অবদান রাখবে বলে আশা ব্যক্ত করেন তিনি। বান্দরবানে টানা 8 দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ফসলি জমি। পানি নেমে যাওয়ায় ফসলের ভয়াবহ চিত্রও ভেসে উঠেছে। পাশাপাশি ধস নেমেছে মৎস্য খাতেও। জীবিকার সবটুকু হারিয়ে দিশেহারা কৃষক ও মৎস্য চাষিরা। HM সম্রাটের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। 2 সপ্তাহ আগে বান্দরবানের উঁচু ও সমতল ভূমিতে সবুজের সমারোহ ছিল, কিন্তু 8 দিনের ভারী বৃষ্টিতে আর বন্যার পানিতে এসব ক্ষেত তলিয়ে গিয়ে এখন বিভৎস এক চিত্র। পচন ধরেছে সবুজ ফসলি মাঠে, পচে গেছে ফুল, ফল, এমনকি গাছও। বেঁচে থাকার একমাত্র সম্বলটুকু হারিয়ে দিশেহারা কৃষক। বন্যার পানি এখানে এমন পানি হয়েছে, প্রায় 10 ফিট মতো পানি হয়ে গেছে। ক্ষেত হলো সব ডুবে গেছে। কুশল ক্ষেত ছিল, কাঁকরোল ছিল এবং ওই বেগুন ক্ষেত ছিল, সব ক্ষেত মানে পানির তলিয়ে গেছে। শশা যে চাষ করছে, হ্যাঁ আমরা চাষ করছি, এই শশাগুলো মরে গেছে, শশাগুলো মানে পচে গেছে। ক্ষতিগ্রস্ত আমন ধানের বীজ, তলা ও আউশ ধান। কৃষক বলছেন, ক্ষতির তুলনায় সরকারি সহায়তা পর্যাপ্ত নয়। ক্ষয়ক্ষতির ভিত্তিতে পুনর্বাসন সহায়তা, সহজ শর্তে কৃষি ঋণ, ন্যায্য মূল্যে সার নিশ্চিতের দাবি তাদের। ঋণ নিয়ে বুঝো আমরা আমাদের অসহায়, আমাদের ঘরের কিছু নেই,
সব পানিতে ডুবে গেছে। মুরগি তো ইন বেগুন শাশুড়ি গো এখন মুরগি গো নতুন হেঁটি তো এখন আরাং টারাং গ্যাস ফাস তো এখন অনেক দাম। কৃষি বিভাগ জানায় জেলার 7 উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের তালিকা প্রস্তুতের কাজ চলছে। প্রকৃত ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে। এখানে গ্রীষ্মকালীন শাকসবজি এবং পাহাড়ি যে ফল বাগান যেগুলো আছে সেগুলি ক্ষতিগ্রস্ত হয়। এটা 2000-এর মতো কৃষক এফেক্টেড হতে পারে এবং এটা প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র নিরূপণ করার পরে এটা আমরা দেখবো এটা হয়তো বাড়তেও পারে। বান্দরবানে 25 হেক্টর জমিতে শসা, কাকরোল, ঝিঙ্গা, ঢেঁড়স, বরবটি, পেঁপে, মিষ্টি কুমড়া, লাউ সহ বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নানা সংকটের মাঝেও সীমিত জনবলে স্বাভাবিক প্রসব সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সুনাম কুড়িয়েছে নোয়াখালীর সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্র। শ্রেষ্ঠ স্বাস্থ্য কেন্দ্র হিসেবে অর্জন করেছে রাষ্ট্রপতি ও স্বাস্থ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার ও সনদপত্র। গত 6 মাসে প্রতিষ্ঠানটি থেকে নিরাপদ স্বাস্থ্যসেবা নিয়েছেন 1297 জন মা। আকবর হোসেন সোহাগের তথ্যচিত্রের রিপোর্ট। 2005 সালের 17 এপ্রিল যাত্রা শুরু করে নোয়াখালীর মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি। এরপর নানা সংকটে কয়েক বছর প্রত্যাশিত সেবা দিতে ব্যর্থ হলেও পরে ঘুরে দাঁড়ায় স্বাস্থ্য কেন্দ্রটি। 64 জেলার মধ্যে শ্রেষ্ঠ স্বাস্থ্য কেন্দ্র হিসেবে নির্বাচিত হয় প্রতিষ্ঠানটি। 2021 সালে ডাক্তার মোহাম্মদ জিহাদুল হক প্রতিষ্ঠানটিতে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পান। এরপর প্রতিষ্ঠানে দায়িত্বরত সবাইকে নিয়ে 24 ঘন্টা নিরাপদ প্রসব সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করেন। বর্তমানে মাসে 2 শতাধিক নরমাল ডেলিভারি সহ প্রয়োজনীয় সংখ্যক সিজার করা হয় এখানে। সকল কিছু বলে দিচ্ছে, আমরা ওইভাবে পদ্ধতিগুলো গ্রহণ করছি। আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি, সবকিছু ভালোই লাগছে। হেরব সহযোগিতা মানে যা করছে আমির যে অবস্থা হয়েছে যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখানে আসার পর ওনারা আমাদেরকে অনেক সহযোগিতা করছে এবং ওনাদের সহযোগিতা আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা নর্মাল ডেলিভারি হয়েছে। এছাড়াও প্রসব পূর্ব, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সব ধরনের সেবা, পরিবার পরিকল্পনা সেবা ও শিশু কিশোরদের বয়সন্ধিকালীন সেবাও দেয়া হয়। প্রতিষ্ঠানটির মেডিকেল অফিসার ডাক্তার জিহাদুল হক বলেন, মায়েদের জন্য একটি সুন্দর পরিবেশে সেবা নিশ্চিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে মা ও শিশু কল্যাণ কেন্দ্র সদর নোয়াখালী নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এখানে যারা সেবাকর্মী রয়েছে তাদের আন্তরিকতা, দক্ষতা এবং মমতায় আসলে আজকে আমাদের এই অর্জন। প্রতিষ্ঠানটিতে 6 জন পরিবার কল্যাণ পরিদর্শিকা, 1 জন ল্যাব টেকনোলজিস্ট, 1 জন ফার্মাসিস্ট, 1 জন মিডওয়াইফ, 1 জন অ্যাম্বুলেন্স চালক ও 5 জন আয়া রয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।